এসব ভেবে ইভা শপের ভিতর ঢুকে। কাচের দরজাটা খুলে ইভা শপের ভিতরে ঢুকতে কিছুটা অবাক হয়, কারণ ও ভিতরে ঢুকতে দুজন সেলসম্যান ওর হাতে একটা গোলাপ দিয়ে বলল, স্বাগতম ম্যাম আমাদের এখানে আসার জন্য। আর যারা আমাদের এখানে প্রথম আসে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। বাহ, আপনাদের পরিবেশটা অনেক সুন্দর। এটা আমাদের মালিকের পরিকল্পনা। দেখেই বোঝা যাচ্ছে আপনাদের মালিক অনেক শৌখিন। বলে ইভা শপের ভিতরে ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আশপাশটা দেখতে দেখতে হুট করেই কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই মেঝেতে পড়ে যায়। ইভা পড়ে যেতে জামা ছেড়ে উঠতে উঠতে বলল, আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি। সামনে পড়া যাওয়া লোকটা ইভার থেকে মিষ্টি কণ্ঠে সরি বলতে শুনে কিছুটা অবাক হলো, কারণ দোষ তো ইভার না, দোষটা সম্পূর্ণ ওর। তাই উঠে ইভার দিকে তাকিয়ে বলল, আসলে দোষ আপনার নয় আমার, আমি তাড়াহুড়া করে বের হচ্ছিলাম তখন। এতটুকু বলে ইভার মুখশ্রীর দিক চোখ পড়তে লোকটার চোখ দুটো যেন সামনে থাকা মধ্যে আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে ইভাকে সূক্ষ্মভাবে দেখার মধ্যে ইভা বলল, আচ্ছা সমস্যা নেই, কিন্তু আপনি লেডিস শপে কি করছেন? এখানে তো ছেলেদের কোনো পোশাক বিক্রি করা হয় না। সামনে থাকা লোকটার ইভাকে দেখা হয়ে গেলে ইভার কথায় মুচকি এসে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এখানে শপিং করতে আসিনি। তাহলে আপনি লেডিস হাউসে কি করছেন? ওদের কথায় একজন সেলসম্যান বলে, ম্যাম উনি আমাদের শপের মালিক। ইভা সেলসম্যানের কথায় রনির দিক তাকিয়ে বলল, ও, আপনি তাহলে ইমরান খান রনি? আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। বাই দ্য ওয়ে আপনার নামটা তো জানতে পারি? অবশ্যই, আমি সুমাইয়া খান ইভা। বাসা কোথায় তোমাদের? গুলশান খানবাড়ি। মির্জানি? ইভাকে বলতে শুনে রনি কিছুটা খুশি হয়ে বলল, ও তোমাদের তো আমরা চিনি, এবার ইগল টিমে তোমার ভাই নেতৃত্বে দাঁড়িয়েছে তাই না? হ্যাঁ, আমার বড় আব্বু ছেলে। আচ্ছা আমার এখন বেরোতে হবে। নাইস টু মিট ইউ অ্যান্ড আই উইল সি ইউ এগেন। বলে ইভাকে একটা হাসি উপহার দিয়ে চলে যায়। জুথি তখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে। ফারির রুমে গিয়ে দেখে ফারি বিছানায় শুয়ে শুয়ে কোরিয়ান মুভি দেখছে। ফারি শুধু কোরিয়ান মুভি না, তার পাশাপাশি ইংলিশ মুভিও দেখে। তার নাকি বিদেশি ছেলেদের অনেক ভালো লাগে। সুযোগ পেলে নাকি সে বিদেশি একটা ছেলেকে বিয়ে করে নিত, এমনটা তার কথা। যদি ফারির কাছে এসে ওর ফোনটা ছো মেরে ওর কাছে নিয়ে বলল, তোর মুভি দেখা হলে চল গিয়ে গোসল করি। মুই তো আফা আম্মের লইগা আফ্রিকা করতে আসছিলাম, কখন আম্মে আইবেন? যাজ্ঞা, আম্মের পরীক্ষা কেমন হইছে? আলহামদুলিল্লাহ। তুই ঠিক করে কথা বল। আমি ঠিক করেই কথা বলি। বাই দা ওয়ে, কিসটা কিন্তু সেই ছিল। ফারির কথা শুনে জুথি মুখটা কাচুমাচু করে বলল, মানে? আসলে আমি কোরিয়ান মুভিতে মাত্র দেখলাম। বলে মুখ টিপে হাসে। জুথি ফারির কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল, বলল, ও তাই বল, আর চল এখন। ওরা গোসলের জন্য রুম থেকে বেরোনোর সময় আরিশের চোখে পড়ে। আরিশ তার মৌকে গোসল করতে যেতে দেখে মুচকি হেসে তোয়ালে নিয়ে জুথির পিছু আসতে নিলে হঠাৎ করেই জুথির চোখ পড়ে আরিশের দিকে। আরিশকেও তোয়ালে নিয়ে নিচে নামতে দেখে বুঝে যায় আরিশ গোসলের জন্য আসছে। তাই জুথি ওখানে দাঁড়িয়ে পড়ে। ফারির হাত ধরে বলল, আমি বাইরে গোসল করব না, আমার ওয়াশরুমে করব। আমি কেন? ফারি কপাল কুচকে বলল, আমি আসলে। জুথির কথার মধ্যে রাদিফও সেখানে উপস্থিত হয়ে জুথির দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? রাদিফের কথায় ফারি আগ বাড়িয়ে বলল, গোসল করতে যাচ্ছিলাম। ও, আমিও তাহলে সুইমিং পুলে যেয়ে গোসল করব। কিন্তু তুমি তো সুইমিংয়ে গোসল করো না। করি না তো কি হয়েছে, আজকে করব। জ্যোতির দিকে তাকিয়ে। রাদিফের কথায় আরিশ রাদিফের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই কি সুইমিংয়ে গোসল কর, আর তুই ভাবলি কি করে মো তোর সাথে গোসল করবে? রাদিফ আরিফকে ওর কাঁধে হাত রাখতে দেখে বিরক্তি নিয়ে ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে বলল, সেটা না হয় জ্যোতি বলুক। কেন, আমি বলেছি তাতে তুই শুনতে পাস নাই?
দাঁত কিরমির করে বলে। রাদিফ জ্যোতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জ্যোতি তুমি বাইরে গোসল করবে? বললাম না মতুর সাথে গোসল করবে না। জ্যোতি কিছু বলতে যাবে তার আগেই আরিশ হুঙ্কার দিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি আছি তো। জ্যোতি রাদিফকে ওর কাছে এগোতে দেখে আরো দুপা পিছিয়ে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা থাবা মেরে ধরে বলল, তুই আমার সাথে চল, আমার সাথে গোসল করবি। বলে জ্যোতির হাত ধরে হাঁটতে নিলে রাদিফ জ্যোতির জন্য অন্য হাত টেনে ধরে আরিশের দিকে তাকিয়ে বলল, ওর হাতটা ছাড় আরিশ। আরিশ একবার রাদিফের ধরে রাখা হাতের দিক তাকাচ্ছে তো একবার রাদিফের দিক তাকাচ্ছে। আরিশ রাগকে কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বলল, ছাগলের পুত, মুখের হাত ছাড়। মুখের ভাষা ঠিক করে তুই ওর হাত ছাড়। না ছাড়লে কি করবে তুই? আমার বালে দৌড়ে দিবি? যদিও তা পারবি না, শোনো রাখ, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। আরিশকে চিৎকার করতে দেখে রাদিফ জ্যোতির হাতটা আস্তে ছেড়ে দেয়, কারণ রাদিফ যতক্ষণে হাত না ছাড়বে আরিশ এভাবেই চিৎকার চেঁচামেচি করবে। আর তখন বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে আরিশকে নয় বরং জ্যোতিকে ভুল বুঝবে। আর মামুনি সে তো একবারও ভাববে না জ্যোতির গায়ে হাত তুলতে, তাই রাদিফ সবকিছু চিন্তা করেই হাতটা ছেড়ে দেয়। রাদিফ জ্যোতির হাত ছেড়ে দিতে আরিশ জ্যোতিকে টান মেরে ওর কাছে এনে পাজা কোলে তুলে ধপ ধপ পা ফেলেও ও রুমের দিকে হেঁটে সোজা ওয়াশরুমে ঢুকে জ্যোতিকে বাথটবের উপর ঠাস করে ভিক্ষা ফেলে মেরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজাটা দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে জ্যোতিকে এক টান দিয়ে বাথটব থেকে উঠিয়ে দাঁড় করিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে দুজন একসাথে ভিজে চুপচুপ হচ্ছিল, কারণ মুখে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছিল দুটো মানুষের ঘন ঘন নিঃশ্বাস। জ্যোতিকে চুপচাপ থাকতে দেখে আরিশ বন্ধ চোখ জোড়া খুলে জ্যোতির আদলের দিকে তাকিয়ে দেখে জ্যোতির বন্ধ চোখ জোড়া অবনত কাঁপছে, পাশাপাশি গোলাপি ঠোঁট দুটোও কাঁপছে। আরিশ জ্যোতির দিকে তাকিয়ে নিজের চৈতন্য হারায়। আস্তে আস্তে করে জ্যোতির ঠোঁট দুটো পরম যত্নে ওর সাথে আবদ্ধ করে চুষতে থাকে। আরিশ জ্যোতির চোখে চুমু খেতে জ্যোতির সাথে সাথে চোখ দুটো বড় করে তাকায়। অতঃপর আরিশের থেকে ছাড়া পেতে আরিশের বুকের উপর থাপড়া থাপড়ি শুরু করে দিল। আরিশের কাছে বিপত্তি বাজাতে আরিশ জ্যোতির ঠোঁট ছেড়ে জ্যোতির দিক তাকিয়ে কিছু বলবে, তখন ওর চোখ পড়ে জ্যোতির স্বর্ণ কালার চেইন পরা ঝকঝক করা গলা ও ঘাড়ের দিকে। আবারও আরিশ ওর কন্ট্রোল হারায়। ঝুঁকে জ্যোতির ঘাড়ের দিক চুমু খেতে গেলে জ্যোতি নিজের থেকে ঠেলে সরিয়ে বলল, আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনার এমন কাজে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, প্লিজ আমার কাছ থেকে সরুন আপনি। আরিশ জ্যোতির কথায় পাত্তা না দিয়ে জ্যোতিকে টেনে ওর কাছে এনে ঘাড়ে মুখ ডোবাতে ডোবাতে নেশাক্ত কণ্ঠে বলল, যদি আর একবার নড়াচড়া করিস তো আমি তোকে রেপ করব। এখন অ্যাজ ইউ উইশ। জ্যোতি আরিশের কথায় কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, কারণ আরিশের কাজে ডিস্টার্ব হলে সে যেটা বলেছে সেটাই করবে। কিন্তু আরিশের এমন বিহেভিয়ার দেখে জ্যোতি জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমি সহ্য করতে পারছি না, আপনাকে নিতে পারছি না আমি, প্লিজ আমায় ছাড়ুন। আরিশ জ্যোতির কান্না শুনে ওর থেকে সরে আসে। আরিশ জ্যোতির থেকে সরে আসতেও জ্যোতির কান্না থামছে না দেখে আরিশ কথা ঘোরাতে বলল, গলায় কি পড়েছে সেসব বালছাল? জ্যোতি আরিশের কথায় ওর গলার দিক তাকিয়ে এক হাত গলার চেইনের উপর দিয়ে বলল, চেন পরেছি দেখতে পাচ্ছেন না? এটা এক্ষুনি খুলে ফেল। না এটা খুলবো না, চোখের পানি বুঝে। জ্যোতির মুখে খুলবো না শুনে আরিশ জ্যোতির গলা থেকে চেইনটা টান মেরে খুলে ওর হাতে নিতে দেখে জ্যোতি আবারও কান্না করে দিয়ে বলল, কি করলেন এটা আপনি? কত কষ্ট করে টাকা জমিয়ে ছোট পেন্ডেন্ট সহ চেনটা কিনলাম আমি, আর আপনি সেটা ছিঁড়ে ফেললেন। জ্যোতিকে আবারও কান্নাকাটি করতে দেখে আরিশ বিরক্ত হয়ে বলল, কয় টাকা জমিয়ে কিনেছিস? 1260 টাকা। একটা টাকা আমার থেকে কম রাখেনি। আর আপনি? জ্যোতির অভিমানী কণ্ঠ শুনে আরিশ শব্দটা টেনে বলল, এত টাকা? হুম। আরিশ জ্যোতির কথা শুনে হাসবে না কিছু বলবে কিছুই ভেবে পাচ্ছে না, শুধু ওর দিক তাকিয়ে আছে। আরিশকে ওর দিক তাকিয়ে থাকতে দেখে জ্যোতি বলল, আমার ছোট পেন্ডেন্ট সহ চেন পরতে ভালো লাগে অনেক, আমার চেনটা দিন আমায়, আমি জোড়া লাগিয়ে পরবো। অনেকক্ষণ হয়ে গেছে, ভিজে আছিস, ঠান্ডা লাগবে, চেঞ্জ করে নে। আপনি কি বোকা? মানে?
আপনি তো কিডন্যাপারদের মতো আমায় কোলে করে নিয়ে এসেছেন। আমি কি জামা কাপড় আনতে পেরেছি যে চেঞ্জ করে নিব? সমস্যা নেই, আমারটা পরে নে। তখন যুথি বাধ্য হয়ে আরিশের একটা টি শার্ট সাথে ওর থেকেও বড় একটা ট্রাউজার পরে নেয়, কারণ যুথি তখন আরিশের কথায় না করে ফারিকে ডেকে দিতে বলেছিল, কিন্তু আরিশ যুথির কথার কোনো পাত্তা দিচ্ছিল না বলে যুথি আরিশের দেয়া শার্ট, সাদা টি শার্ট ও ছাই বর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিশ ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আরিশকে বারান্দায় দেখে যুথি এক দৌড়ে রুমের দরজা খুলে যুথি চলে যেতে দেখে আরিশ রুমের দিক ঘুরে দরজার দিক তাকিয়ে বলল, কত পালাবে মোচাক? সে ঘুরে ফিরে আমার ঘরে আসতে হবে। যুথি আরিশের রুম থেকে এসে ওর পরার জামা বের করে ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা সালোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নিবে তখন ওর চোখ পড়ে ওর গায়ে পরা আরিশের টি শার্টের দিকে। যুথি টি শার্টটা গলার কাছ থেকে একটু উঁচু করে ঘ্রাণটা নিয়ে চোখ দুটো বন্ধ করে, খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায়। আজ কত বছর পর নির্ভয়ে প্রিয় মানুষটার গন্ধ নিল। চোখে পানিটা মুছে পরপর প্রিয় ঘ্রাণটা কয়েকবার শুকে নিল। হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে দরজার দিক তাকিয়ে দেখে রোদ রাগী চোখ নিয়ে ওর দিকে তেড়ে আসছে। এটা দেখে চোখের পানি ভালো করে মুছে যুথি কণ্ঠ খাদে নামিয়ে বলল, রোদাপু তো। ওর বাকি কথা শেষ করার আগে রোদ যুথির গালে ঠাটিয়ে থাপ্পড় দিল ঠাস করে। আপু, তুই লজ্জা করে না? নিষেধ করার পরও আরিশের রুমে গিয়েছিস, বেহাই একটা মেয়ে। পরপর দুটো থাপ্পড় খেয়ে আপনা আপনি যুথির চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে যায়। যুথির মুখ থেকে ফুপানোর শব্দ শুনে রোদ যুথির থুতনিটা ওর দিক করে বলল, তোর নাটক দেখতে আসিনি আমি। কি করেছিস আরিশের সাথে সত্যি করে বল। যুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোদের কথার তাৎপর্য না বুঝে বলল, মানে? কোলে আসছে আমার নেকা, সুন্দর চেহারা দেখিয়ে উঠতি বয়সের ফুর্তি মেটাতে গিয়েছিলে তাই না? রোদের এমন জঘন্য কথা শুনে যুথি অনুনয়ের কণ্ঠে বলল, আপু তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না। একটা ছেলের রুমে গিয়ে তার পোশাক পরে বের হয়েছিস, নিশ্চিত তোদের মাঝে অনেক কিছু হয়েছে। ছি আপু, এসব কি বলছো তুমি? আমার মেজাজ এমনি গরম, সত্যি কথা বল। ওর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজায় কার আঘাত করার শব্দ পেয়ে দুজনেই সেদিক তাকায়। রোদ দরজার দিক থেকে চোখ সরিয়ে যুথির দিকে তাকিয়ে বলল, আমি যে তোকে চর মেরেছি এটা তুই কাউকে বলবি না, আর যদি বলিস। না আপু, আমি কাউকে বলবো না। আমি দরজা খুলছি বলে রোদ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে ফারি ব্রুকুচকে তাকিয়ে আছে। ফারি রোদকে দেখে বলল, তুমি এই রুমে কি করছো? সেটা কি তোকে বলতে হবে? না, তুমি তো কোনো কারণ ছাড়া এই রুমে আসো না, তাই জিজ্ঞেস করলাম। আমি যাচ্ছি বলে একবার যুথির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ চলে যেতে ফারি যুথির কাছে এসে ওর দিক তাকাতে ফারির চোখে পরে যুথির গালে থাপ্পড়ের দাগ দেখে ফারি ভ্রু কুচকে বলল, তোর গালে দাগ কিসে? নিশ্চয়ই রোদ আপু মেরেছে তাই না? আরে না আপু, মারতে যাবে কেন? তাহলে আরিস ভাই মেরেছে? না না, উনি মারেনি। তো আমাকে মিথ্যে বলছিস কেন? রোদ আপু যে মেরেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আসলে দাঁড়া, আমি আরিস ভাইয়ের কাছে বিচার দিব। আরে এই না না, প্লিজ দেখো, এমনটা করিস না। তো আমি ওনার রুমে গিয়েছিলাম এটা ভেবে আপু মেরেছে। তোর ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে, তাহলে? কোনো রাইট নেই আমার ফারি। আছে মৌ। বললাম তো নেই। মৌ, তুই ভাইয়ের দেখ ফারি, আমি এইসব কোনো কথাই শুনতে চাই না, তুই আমার রুম থেকে যা। তুই না শুনলেও ওটা সত্যি। কোন সত্যি নেই? আমার কাছে মিথ্যে বলবি না। তুই যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ ভিজাও সেটাও আমি জানি। কিন্তু তুই যাবি কেন? আমি যাব কেন? তুই তোর অনুভূতি লুকাচ্ছিস। তুই ভাইকে ভালো। দেখ ফারি, আমার এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। দেখ, তুই মানিস আর নাই মানিস, আজ তোকে স্বীকার করতেই হবে। তোর মনে আছে 1.5 বছর আগের কথা?
যখন তুই অষ্টম শ্রেণীতে পড়তি? তখন কি বিকেলে গার্ডেনে বসে আমরা সবাই চিরকুট খেলছিলাম? জ্যোতির ফাড়ির কথায় মনে পড়ে সেই 1.5 বছর ফেলে আসা আগের ঘটনা। সময়টা প্রায় পড়ন্ত বিকেল, মানে দিনের সেই সময়টা যখন বিকেল প্রায় শেষ হয়ে আসে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, আলো একটু নরম হয়ে নিভে নিভে আসে, আর চারপাশে এক ধরনের শান্ত আবছা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা খান বাড়ির ছেলে মেয়েদের আড্ডা গল্প গান করার সময় হয়। কখনো কখনো আয়াতও থাকে, যদি ওর কোনো জরুরি কাজ না থাকে। আজ আয়াতের কাজ থাকায় সে এই সময়টা তার বোনদের দিতে পারেনি। যদিও আয়ান না থাকলেও তাদের আড্ডা মিস হবে না, আর আজকে তারা চিরকুট খেলবে এটাই সিদ্ধান্ত। সেই অনুযায়ী রোদ, ইভা, ফারি, জুথি, মনি সব কিছু ঠিকঠাক করে আসর জমালো সবাই মিলে। আর নিয়মটা কাচের বাটিতে অনেকগুলো কাগজ, তাতে অনেক কিছু লেখা থাকবে, আর যার যেটা ইচ্ছে সেই কাগজটা উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটাই করবে। প্রথমে ইভা একটা চিট নাড়াচাড়া করে উঠিয়ে খুলে দেখলো, তাতে লেখা মা বাবাকে কতটা ভালোবাসো সেটা মিন করে ছোট্ট করে কবিতা বলো। ইভার চিরকুট দেখা হয়ে গেলে সবার দিক তাকিয়ে বলল, নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম, তাদের ছায়াতেই আমার সব শান্তি। বাবার হাত ধরেই হাঁটতে শিখেছি, মায়ের চোখে চেয়ে স্বপ্ন দেখেছি। আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি। ভালোবাসার খামে নেই আমার আগে সেই অভিমান। ভুলে যাই মাঝে মাঝে, তবু মন কাঁদে, একবার তুমি যদি ফিরে আসতে বাবা। ইভা এতটুকু বলে থেমে পড়ল। আমার আর মনে আসছে না, এর থেকে বেশি এগোলে আব্বুর কথা খুব মনে পড়ে যাবে, আর তখন কথাগুলো আবেগী হয়ে কেঁদে দিব। এখন রোদকে বল চিরকুট ধরতে। রোদ চিরকুট ধরে দেখে তাতে লেখা আমাদের সবার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে। এটা দেখে রোদ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বলল, হে মাবুদ, আমার কপালে কেন এত বড় ঝামেলা জুটলো? রোদের কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। ফারি তো সবাই বলেই ফেলল, তোর এটা পাওয়ারই উচিত। ফারি রোদকে বলে জুথির দিক বাটিটা ধরে চিরকুট উঠাতে বলল। জুথি উপর থেকে একটা চিরকুট হাতে নিতে, তাতে লেখা তোমার প্রিয় মানুষটাকে ডেডিকেট করে একটা গান শোনাও আমাদের। জুথি চিরকুটে প্রিয় মানুষ বলতে প্রথমেই ওর চোখে ভেসে ওঠে আরিশের মুখটা, সাথে সাথে ওর মনটা বিষিয়ে যায়, বেরিয়ে আসে ভেতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সবাই তো নাসরবান্দা, চিরকুট যেহেতু ধরেছে এখন খেলতেও হবে, তাই চোখটা বুঝে আরিশের কথা মনে করে গাইতে শুরু করলো। ঝরে যাওয়া পাতারই মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? একলা পথের পথিক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। ঝরে যাওয়া পাতারই মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায়। জুথি আর গানটা সম্পূর্ণ শেষ করতে পারিনি, তার আগেই ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কান্নার বেগ বেড়ে যেতে জুথি খেলা রেখে উঠে দৌড়ে সোজা ওর রুমে গিয়ে বিছানার উপর উপুর হয়ে শুয়ে হাতের উপর মাথাটা রেখে অঝরে কান্না করতে লাগলো। কিশোরী মন আজ আরিশকে তার ভীষণ প্রয়োজন, এটা সে কাকে বোঝাবে? সে মারাত্মক পরিমাণ ভালোবাসে আরিশকে। কেন চলে গেছে? কেন কেন কেন? জুথি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আরিশ ভাইয়া, আপনি আমার সেই জায়গায় থাকেন যে জায়গা শত খুঁজলে না পাওয়া যাবে আর না অনুভব করা যাবে। শুধু এক আকাশ ভরা তিক্ততা নিয়ে পড়ে আছি আমি আপনার প্রলয়ে। ফিরে আসুন না আবারও সেই আগের মতো, মৌ বলে ডাকুন না। আপনার মৌ আপনাকে খুব মিস করছে, ফিরে আসুন। আই এম ওয়েটিং ফর ইউ, ইয়েস ওয়েটিং, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ কাম। তখন যদি ওখান থেকে চলে আসতে সবাই খেলা থেকে উঠে আসে। রোদ ওখান থেকে এসে ওর রুমে যায়। ইভা বোনকে এভাবে চলে যেতে দেখে বোনের রুমে আসতে নিলে ফারি আগ বাড়িয়ে ইভার হাত ধরে বলে, আপু তুমি থাকো, আমি যাই। ইভা ও আর নিষেধ করে না। ফারিকে যেতে বললে ফারি জুথির রুমে এসে জুথির কান্না পাশাপাশি বলা কথাগুলো শুনে জুথির পিঠের উপর হাত রেখে বলল, মৌ তুই ফারির কথা শেষ করার আগে জুথি উঠে বসে ফারির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ফারি সবকিছু ছিন্ন হওয়ার পরেও আজও ভালোবাসি তো আমি তাকে।
তাহলে উনি কেন আমার কাছে ফিরে আসছেন না? তুই এভাবে কান্না করলে কিভাবে হবে বল? আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো। ভাইয়া চলে আসবে, এভাবে ভেঙে পড়িস না। যুথি তখনও ফারিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। বর্তমান যুথির এসব কিছু ভাবার মধ্যে ফারি যুথিকে ওর দিক ঘুরিয়ে ওর দুই বাহুতে হাত রেখে বলল, কি হলো? কোথায় হারিয়ে গেলি? চুপ করে থাকবি না? এই 1.5 বছরে নিশ্চয়ই তোর ভালোবাসা ফুরিয়ে যায়নি। যুথি ফারির বারবার এক কথায় ওর হাত থেকে ফারির হাত সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, বাসতাম, বাসবো, কিন্তু আমার তাকে প্রয়োজন নেই। তাকে আমি যতটা পরিমাণ না ভালোবাসি তার থেকেও বেশি ঘৃণা করি। তুই? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই এখন যা, যা শোনার সেটটা তো শুনেছি। সময়ের বেগ টেনে কেটে গেছে 2 দিন। আরিশ রাজনৈতিক কাজে প্রায় রাত করে বাড়ি ফিরে। বাসায় খুব কমই থাকা হয় তার। আরিশ আজ আর বেরোয়নি। আয়নকে পাঠিয়েছে, তার নাকি কোন প্রজেক্ট আসবে। সময় সকাল 11:20 খান বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত। মনি স্কুলে গেছে। যুথির আজকে পরীক্ষা নেই, তাইও ওর রুমে। ইভা ভার্সিটিতে গেছে। রোদ ফারি বসার ঘরে টিভি দেখছে। এমন সময় দরজায় কলিং বেল বাজতে রোদ উঠে দরজা খুলে দিতে দেখে একজন ডেলিভারি চার্জম্যান দাঁড়িয়ে আছে। ওনাকে পার্সেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ বলল, কে অর্ডার দিয়েছে? আরিশ খান কোথায়? ওনার পার্সেল এসেছে, ওনাকে ডেকে দিবেন। ডেলিভারি ম্যান রোদের হাতে পার্সেলটা দিয়ে বাইক নিয়ে চলে যায়। ডেলিভারি ম্যান চলে যেতে রোদ পার্সেলটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়। এত ছোট পার্সেলে কি অর্ডার করেছে আরিশ? রোদ ব্রুকুচকে প্রাইসের দিক তাকাতে চোখ দুটো ছানা বড়া হয়ে যায়, কারণ সেখানে লেখা দি প্রাইস ইজ সুইজারল্যান্ড 1 মিলিয়ন। এটা দেখে সাথে সাথে বলল, হোয়াট? এটা সুইজারল্যান্ড থেকে আনানো 1 মিলিয়ন, মানে বাংলাদেশের 12,30,00,000 টাকা। রোদ কৌতূহল হয়ে পার্সেলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সোফায় এসে বসে পার্সেলটা খুলতে নিলে ফারি বলল, ডেলিভারি ম্যান তো বলল এটা আরিশ ভাইয়ার। তো তাহলে তুই আনবক্সিং করছিস কেন? তাতে তোর সমস্যা? আরিশ এনেছে, আমি দেখবো না? ভাইয়ের জিনিসে অন্য কেউ হাত দিক, এটা তার পছন্দ না, এটা তো তুই জানিস আপু। তাহলে? রোদ ফারির কথায় তেমন পাত্তা না দিয়ে পার্সেলটা আনবক্সিং করে দেখে একটা মাঝারি লম্বা সাইজের চ্যাপ্টা বক্স, যেটা চকচকে কালো কাঠের তৈরি, ম্যাট ফিনিশে খুব যত্নে তৈরি করা। রোদ বক্সটা দেখে আরো অবাক হয়। এত নিখুঁত, এত সূক্ষ্ম, এত কম্বিনেশন। রোদের চোখজোড়া বক্সের উপরে আটকে যায়। এত নিখুঁতভাবে তৈরি করা দেখে বক্সের উপর পিঠটায় খুব সুন্দর করে খোদাই করে সুইজারল্যান্ডের লোগো দেওয়া। রোদের বক্স এপিট ওপিট সম্পূর্ণ দেখা হয়ে গেলে বক্সে কি আছে দেখার জন্য বক্স খুলতে নিলে দেখে সেখানে একটা পাসওয়ার্ড। রোদের পাসওয়ার্ড দেখে বক্স খুলতে তেমন সমস্যা হয় না, কারণ পাশেই পাসওয়ার্ড কোড দেওয়া ছিল। রোদ বক্সটা খুলে যেন চোখ কোঠায় ওঠার উপক্রম, সাথে এত সুমিষ্টি ঘ্রাণ বের হতে দেখে চোখটা বন্ধ করে নেয়। অতঃপর চোখ খুলে বক্সের ভিতরে দেখে নরম ভেলভেটের কাপড়ে মোড়ানো। রোদ কাপড়টা সরাতে কিছু ছোট্ট ছোট লাইট জ্বলে ওঠে হীরা মিশ্রিত স্বর্ণের চেনের উপর। এটা দেখে রোদ কতক্ষণ যে চোখ দুটো বড় বড় করে চেইনটার দিক তাকিয়েছিল সেটা হয়তো সে নিজেও জানে না। একটা সময় ধ্যান কেটে গেলে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, ও মাই গড, একটা চেনের মূল্য এত! তাছাড়া আরিশ নইলে চেন দিয়ে কি করবে? বরং দেখো, কি এটা? তোমার ছেলে আনিয়েছে। রোদ একটা নোট ওনার দিক দিয়ে বলল, দেখো এই নোটটা পড়ে। সানজিদা খান রোদের হাত থেকে গোল্ডেন কম্বিনেশন করা একটা পেপার হাতে নিয়ে তাতে লেখা দেখে, লিমিটেড টু টো, নো মোর নো লেস। অর্থ এই হীরার চেইনটির পৃথিবীতে শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যাংটার, লিমিটেড টু নো মোর নো লেস। অর্থ এই হীরার চেইনটির পৃথিবীতে শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যান্টানার এর ছেলে
লুসিয়ানের বউয়ের জন্য তৈরি ও আরেকটি তারই অপর ছেলের বউয়ের জন্য। এই দুইটি ছাড়া এই গহনাটির আর কোনো প্রতিলিপি কখনো তৈরি হবে না। এটি একান্ত অমূল্য আর একেবারেই চিরন্তন। সানজিদা খানের পেপারটা পড়া হয়ে গেলে রোদের হাত থেকে চেইনটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ওনার চোখ জোড়া সরু হয়ে আসে। উনি রোদের দিক তাকিয়ে কিছু বলবেন, তখনই আরিশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে ব্রু কুচকে সে দিকটায় এগিয়ে নিয়ে বলল, কি হচ্ছে এখানে? সানজিদা খান ছেলের আগমনে ওনার হাতের চেইনটা আরিশের সামনে ধরে বলল, তুমি এনেছো? আরিশ পার্সেল পৌঁছে গেছে ফোন পেয়েই নিচে নেমে আসছিল পার্সেল নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখে পার্সেল আনবক্সিংও হয়ে গেছে। এটা দেখে আরিশের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়, কারণ তার জিনিসে কেউ হাত দিক সেটা তার কোনো কালেই পছন্দ ছিল না। আর এখন পার্সেল নিতে এসে সম্পূর্ণ খোলাতে গম্ভীর কণ্ঠেই বলল, এটা আনবক্সিং করছে কে আম্মু? রোদ। আরিশ রোদের কথা শুনে আগুন চোখে ওর দিক তাকিয়ে বলল, তো সাহস কে করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? রোদকে চুপ করে থাকতে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? রোদ আরিশের ধমক খেয়ে মিনমিন করে বলল, আসলে এত ছোট পার্সেলে এত রেট দেখে আমি কৌতূহলে পার্সেলটা খুলেছি। নেক্সট টাইম আমার জিনিসে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাববি। কিন্তু তুমি এত দামি দিয়ে এত চেন কার জন্য আনিয়েছো? কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সানজিদা খান আরিশের তেরা উত্তর শুনে বললেন, ওর প্রশ্নের উত্তর না দাও, আমার প্রশ্নের উত্তর তো দিবে। আম্মু, আমি কারো প্রশ্নের উত্তর কিংবা কারো মতো চলতে পছন্দ করি না, এটা তো তুমি জানো। বুঝলাম, কিন্তু তুমি এটা আনিয়েছো কার জন্য? আরিশ বিরক্তি নিয়ে অন্যদিক তাকিয়ে বলল, আমার বউয়ের জন্য। এই চেন পৃথিবীতে দুটো কফি, আর এই চেন অন্য কফি কোনো সাধারণ মানুষের কাছে নাই, বিলাসবহুল জুয়েলারি শপে লোকের কাছে। তাহলে তুমি এর দ্বিতীয় কপি কোথায় পেয়েছো? এটা বাবাই পাঠিয়েছে, আর এর অন্য কপি লুসিয়ান মানে ছোটর কাছে। ও, উনি পাঠিয়েছে? হ্যাঁ। রোদ আবারও কৌতূহল হয়ে আরিশের বইয়ের জন্য আনিয়েছিল বলতে কাকে বুঝিয়েছে এটা জানতে আরিশের সামনে গিয়ে বলল, তুমি কাকে বউ বলছো? আমার বউকে। কোনো সম্পর্ক নেই ওর সাথে তোমার, কারণ বরং তোমার সাথে তার রোদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানজিদা খান রোদকে একপাশে টেনে নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই কি বলতে চাচ্ছিস ওকে? বরং তুমি তো এটা আরিশ জানে না? আরিশ একবার তার মায়ের দিকে ব্রুকুচকে তাকিয়ে অতঃপর উপরে জুথির রুমের দিক তাকিয়ে গলা ছেড়ে ডাকল, মৌ, মৌ। জুথি রুমে বসে তানিশার সাথে ফোনে আড্ডা মারছিল। তখন আরিশের ডাক শুনে ফোনটা কেটে উঠে দাঁড়ায় আর মনে মনে ভাবে এই সময় কেন ডাকছে এলো ওরে। এসব ভাবার মধ্যে নিচ থেকে আবারও আরিশের একইভাবে ডাক আসে। পরপর ডাকায় জুথি তাড়াতাড়ি করে শরীরে ওড়নাটা পেঁচিয়ে ছোট ছোট পায়ে সিঁড়ির কাছে আসতে দেখে নিচের সবাই ওর দিক কেমন চোখে তাকিয়ে আছে। এটা দেখে আর চোখে একবার সবার দিক তাকাচ্ছে তো আরেকবার আরিশের দিকে। জুথি নিচে এসে আরিশের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, ডাকছেন কেন আমায়? কাছে। আরিশের সহজ কথায় জুথি একবার ওর বড় আব্বু তো একবার সবার দিক তাকাচ্ছে। জুথি সবাইকে দেখে পরপর ঢোক গিলে নিল, অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখানেই ঠিক আছে, আপনি কেন ডেকেছেন বলুন। জুথির কথায় আরিশ জুথির হাত ধরে ওর কাছে দাঁড় করিয়ে বলল, তারামি আমার পছন্দ না, তারপরও সেটাই করবি আমার সামনে, নাকামি করে। বলে আরিশ চেইনটা জুথির গলায় পরিয়ে দিয়ে বলল, তুই সেদিন বলেছিলি তো ছোট পেন্ডেন্ট দিয়ে চেইন পরতে অনেক ভালো লাগে। কিন্তু আমার নিজের হাতে পরিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যেন এটা তোর গলা থেকে খোলা না হয়। আর যদি ভুলবশত খোলার চেষ্টা করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জুথিকে চুপ করে থাকতে দেখে আরিশ বলল, সোজা রুমে যাবি, গো। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু জুথির ছোট ছোট পায়ে সেখান থেকে যেতে দেরি হলো না। জুথি চলে যেতে আরিশও ওর মায়ের দিক তাকিয়ে বলল, কি যেন বলছিল তখন?
রোদ সানজিদা খানের পাশ থেকে আরিশের কাছে এসে বলল, এত দামি একটা চেন তুমি ওর মতো মেয়েকে দিলে? বউ আমার কাছে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে দামি, আর সেখানে সামান্য চেইন। ওই মেয়েকে? রোদের মুখে বারবার ওই মেয়ে শুনে আরিশ ঠাস করে রোদের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, মৌ তোর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে বড়, কারণ মৌ আমার বউ। তাই এখন থেকে ওকে সম্মত দিয়ে কথা বলবে, আর যদি সেটা না পারিস তো তোর ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। বলে আরিশ সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। আরিশ চলে যেতে রোদ ভেজা চোখে ওর বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, তুমি তো বলেছিলে আরিশ দেশে ফিরলে তুমি আমাকে তোমার ছেলের বউ বানাবে। তাই তো আরিশ চলে যেতে ডিভোর্স পেপার বানিয়ে সেখানে জোদের সান নিয়েছিলে। তাহলে এখন? বলেছিলাম রোদ আম্মু, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি। আর ডিভোর্সের কথা আরিশ জানে না, আমি তাকে জানাতেও চাই না। তার চেয়ে সবচেয়ে বড় কথা, সেই দিন আমার পাশে বসে মৌ ডিভোর্স লেটারে সাইন করেছে, কিন্তু আরিশ সাইন করেনি। সে সাপেক্ষে তাদের ডিভোর্স এখনো হয়নি, কারণ একজন সাইন করলেই তো আর ডিভোর্স হয়ে যায় না। বড় আম্মু, আমি তো আরিশকে ভালোবাসি। দুজনের সাইন করতে হয়। দেখ মা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এইসব বিষয় আরিশ জানলে আবারও রাগারাগি করবে, এই বাড়ি ছেড়ে চলে যাবে। সানজিদা খান এতটুকুই বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, ও আজ দেশে ফিরেছে কতদিন, কিন্তু ওর আব্বুর সাথে একটা কথাও বলেনি। এখন আবার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলেও চলে যাক, আমি মা হয়ে এটা চাই না। রোদ তার বড় আম্মুর কথা শুনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। সেও তো তার বড় আম্মুর কথায় আরিশকে নিয়ে স্বপ্ন বুনছিল। মাঝপথে এসে যদি স্বপ্নটা নিমিষেই উধাও হয়ে যায়, তখন প্রতিটা মানুষই ভেঙে পড়ে। ওই যেমন পাখি একটা একটা করে বন নিয়ে তার বাসা বনে, রোদও ঠিক প্রতিটা দিন একটা একটা করে আরিশকে নিয়ে স্বপ্ন বুনত। কাউকে ভালোবাসা কি অন্যায়? একদমই না। রোদকে কান্না করতে দেখে সানজিদা খান ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বললেন, রোদ আম্মু, তুমি কান্না করো না, আমি তোমাকে আরিশের থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দেব। রোদি ওর বড় আম্মুর দিক ফিরে গলা উঁচিয়ে জড়িয়ে হাও মাও করে কান্না করতে করতে বলল, বড় আম্মু। পরন্তু বিকেল গড়িয়ে এলো। আয়ান বাইক নিয়ে বাড়িতে আসার সময় তানিশাকে বাসার সামনে দাঁড়ালো। আজ দুদিন ধরে তার প্রেয়সীকে দেখা হয় না, কথাও হয় না। এখন তার প্রেয়সীকে এক নজর দেখবে, একটু কথা বলবে, তারপর এখান থেকে যাবে, আর নয়তো না। আয়ান এসব ভেবে ওর পকেট থেকে ফোনটা বের করে তানিশাকে ফোন দিতে প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারেও হলো না। আয়ান বুঝতে পেরেছে তানিশা ইচ্ছে করে ফোনটা ধরছে না, কারণ সেদিন যে লজ্জাটাই না আয়ান তানিশাকে দিয়েছিল, সেটা কি সে এত তাড়াতাড়ি ভুলে গেছে? না, কখনোই না। আয়ান বার কয়েক ফোন দিতে তানিশা ফোনটা রিসিভ করে কণ্ঠ নামিয়ে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? নিচে আসো, তোমার সাথে কথা আছে। আমি আসতে পারবো না। তুমি আসবে নাকি আমি উপরে আসবো? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। যা দেখার বাসর ঘরেই দেখবে, এখন ফোনের মধ্যে আমি কিছু দেখতে পারবো না। মানে? তুমি তো বললে দেখুন, তাই তো বললাম। এখন দেখবো না, বাসর ঘরে দেখবো। আপনি এটা তোমার জামাই বলে মুখ টিপে হাসলো। নিচে আসো, আর নয়তো আমি উপরে। এই না না না, আপনি দাঁড়ান, আমি নিচে আসছি। গাঢ় টকটকে হলুদ কালারের ভিতর ছাই কালারের কম্বিনেশন করা একটা গোল কুচি দিয়া ফ্রক, সাথে ম্যাচিং সালোয়ার ওড়না, নাকে একদম ছোট ডায়মন্ডের সাদা নাকফুল পরা, ছোট দুটো গোলাপি রাঙা, সব মিলিয়ে যেন অসম্ভব সুন্দর লাগছে তানিশাকে। তানিশা বাইকের কাছে এসে দাঁড়াতে আয়ন বাইক থেকে নেমে হুট করেই তানিশাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, এখন শান্তি লাগছে। আরে আরে, কি করছেন? কি ছাড়ুন আমাকে। নড়াচড়া করো না। কিন্তু সে কি আর আয়নের কথা শুনে?
মোটেও না। আয়ন জড়িয়ে ধরতে আয়নের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আয়নের বুকে তখন থেকে থাপড়াথাপড়ি করেই যাচ্ছে। আয়ন কাজে ব্যাঘাত পেতে আরও শক্ত করে তানিশাকে জড়িয়ে ধরলো যাতে ও নড়াচড়া করতে না পারে। আয়ন তানিশাকে এতটা জোরে ওর সাথে চেপে রেখেছে যে তানিশা নাড়াচাড়া পর্যন্ত করতে পারছে না। একটা সময় বিরক্ত হয়ে শান্ত হয়ে যায় তানিশা। আয়ন অনেকক্ষণ জড়িয়ে থাকার পর তানিশাকে ছেড়ে দিয়ে ওর দিক তাকাতে ভীষণ মায়া হয় ওর। অতঃপর আয়ান ওর হাত দ্বারা তানিশার গালের দুই পাশে আবদ্ধ করে, পরপর পুরো মুখমণ্ডলে চুমুতে ভরিয়ে দেয়। হঠাৎ এমনটা হওয়ায় তানিশা কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। আয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কণ্ঠ নামিয়ে বলল, আপনি দিন দিন অসভ্যতামি করছেন। হবু বউয়ের সাথে একটু একটু অসভ্যতামি করাই যায়, কি বলো? বলে মুখ চেপে অন্যদিক তাকায়। এটা শুনে তানিশা চলে যেতে নিলে আয়ান ওর হাত ধরে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, খেয়েছো দুপুরে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কিছু জিজ্ঞেস করেছি। তানিশা এক প্রকার বাধ্য হয়ে বিরক্তি নিয়ে বলল, খেয়েছি। পরীক্ষা তো আরেকটা আছে, তাই না? নিজের যত্ন নেবে। তোমাকে দ্বিতীয়বার যেন ফোন দেওয়া না লাগে। আয়ন তানিশাকে চুপ থাকতে দেখে ওকে ছেড়ে দিতে তানিশা আয়নের থেকে অনেকটা দূরে সরে দাঁড়াতে আয়ন আর কিছু না বলে বাইকে উঠে তানিশাকে বাই বলে চলে যায়। আয়ন চলে যেতে তানিশা রাগী ফেস করে হালকা চেঁচিয়ে বলল, আসছে রাজনীতি করে পাশাপাশি বড়লোক বলে যা চাইবে সেটাই হবে নাকি? আবার বলে হবু বউ। আরে বেটা, দরকার পড়লে তিশার মতো সুগার ড্যাডিকে বিয়ে করব, তাও আপনাকে করব না। ওহ থুরি, ওই তিশা তো টাকার জন্য বুড়ে আটটারে বিয়ে করছে, তাহলে আমি কেন সুগার ড্যাডিকে বিয়ে করব? কি বলতে কি বললাম আল্লাহ জানে। আল্লাহ, তুমি সুগার ড্যাডির কথা শুনো না, সব ওই লোকটার জন্য হয়েছে, খচ্চর বেটা ছেলে। বলে দফ দফ পা ফেলে বাসার ভেতরে চলে আসে। তখন জুথির রুমে আসার পরে আয়নার সামনে দাঁড়ায়। জুথির চোখ ছলছল করে ওঠে যখন হীরের চেইনটার উপর চোখ পড়ে। ওর হাতটা আনমনে চেইনটার উপর রাখে। জুথির চেইনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় ফারি চেনের বক্সটা হাতে নিয়ে ওর রুমে এসে জুথিকে চেইন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পছন্দ হয়েছে? কি হলো, চুপ কেন? জুথি আয়না থেকে চোখ সরিয়ে ফারির দিক তাকিয়ে বলল, আসলে উনি আমার একটা চেইন ছিঁড়ে ফেলেছিলেন সেদিন, তার জন্য। তোকে খুব মানিয়েছে। এটা দেখে দামি ব্র্যান্ডের মনে হচ্ছে, কিন্তু উনি যে চেইনটা আমার ছিঁড়ে ফেলেছিলেন সেটা এতটা দামি ছিল না। তো আমার কাছে তো অনেকগুলো টাকা আছে যেগুলো আমার পরীক্ষার সময় সবাই দিয়েছিল, সেখান থেকে চেইনের দামটা জেনে দিয়ে দেব আমি, কি বলিস? জুথির কথায় ফারি বিরক্ত হয়ে বলল, ভাই কি তোর কাছে টাকা চেয়েছে? আর সবচেয়ে বড় কথা, তোকে বিক্রি করলেও না চেনের অর্ধেক টাকাও হবে না। জুথি ফারির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন আমাকে বিক্রি করতে হবে কেন? ফারি ওর হাতের বক্সটা সহ পেপারটা জুথির হাতে দিয়ে বলল, দেখ গাধি, এটা সুইজারল্যান্ড থেকে আনানো, আর পেপারটার রেট লেখা আছে 1 মিলিয়ন। ও তুই তো আবার বাইরের টাকার রেট বাংলাদেশি টাকার কত হয় সেটা জানিস না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, 12,30,00,000 টাকা, যেটা সুইজারল্যান্ডে 1 মিলিয়ন। জুথি ফারির কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এত দামি চেইন আমার চাই না, আমি এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবো। তুই কি করবি সেটা তুই জানিস, তবে দেখিস চেন ফেরত দিতে গিয়ে আলু ভর্তা না হয়ে আসিস। ঠ্যাস মেরে কথাটা বলে জুথিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পরপর কেটে গেছে 2 দিন। আজকে ইভার ভার্সিটি প্রোগ্রাম পহেলা বৈশাখের। সকাল সকাল ফারি জুথিকে ঘুম থেকে উঠিয়ে ওর রুমে নিয়ে চোখ দুটো ছোট ছোট করে অনুনয়ের সুরে বলল, আমি তোদের বড় হয়েও আজ পর্যন্ত শাড়ি পরা শিখতে পারলাম না, তাই এত সকাল সকাল তোদের কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম। আমাকে একটু শাড়ি পরিয়ে দে না তোরা। একবার জুথি ফারির দিকে তাকাচ্ছে তো একবার ফারি জুথির দিকে তাকাচ্ছে। সকাল 7:49 ঘুম ভাঙিয়ে আনায় ফারির তেমন রাগ না হলেও জুথির বেশ রাগ হলো। আর হবেই না কেন?
কালকে রাত 12:44 পর্যন্ত পড়াশোনা করেছে। ইতিহাস পরীক্ষা বলে কথা। তত রাত পর্যন্ত পড়াশোনা করেছে, খাবার খেয়ে ঘুমিয়েছিল। এখন একটু ঘুমাবে তা না, ঘুমের ব্যাঘাত ঘটাই দিল। তাই খিটখিটে মেজাজ নিয়ে জুথি বলল, বনু তোমার আর সময় হলো না শাড়ি পরার? সোনা পাখি, আজকে প্রোগ্রাম, তাছাড়া আজকে ও আসার কথা বলেছে। ইভার মুখে ও আসবে শুনে জুথি ফাড়ি ঘুমের রেশ কাটিয়ে ইভার কাছে গিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, বনু আমার তো এই পরীক্ষাটা দিলেই শেষ, এবার তোমার বিয়েটা খাবো। প্লিজ বাড়ির সবাইকে ভাইয়ের বিষয়ে বলো, আর তাড়াতাড়ি বিয়েটা করে আমাদের একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে আপু, তাড়াতাড়ি সবাইকে বলো, আমরা তোমার পাশে আছি। ইভা ওদের দুজনকে উৎসাহিত হতে দেখে মুখটা ফ্যাকাশে করে বলল, আমার তো ভয়ে কলিজা শুকিয়ে আসছে। তাছাড়া আমার মন বলছে আমি যতই তাদের বোঝাই না কেন, তারা কোনো দিনই সম্পর্ক মেনে নিবে না। তার সাথে আমার কতদিনের ইচ্ছে একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু সেটা মনে হয় পূর্ণ হবে না। কেন, আমরাও বলবো তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। আমি নিয়ামুলকে অনেক ভালোবাসি, চোখ দুটো ছোট ছোট করে। এত মন খারাপ না করে আগে দেখা তো করো, দেখো ভাইয়া কি বলে। সময়টা প্রায় দুপুর। ইভা অনুষ্ঠানের মাঝামাঝি সময় ভার্সিটির চারুকলার পেছনের বাগানটায় নিয়ামুলকে দেখা করতে বলেছিল। ও সেখানটায় গেছে, গিয়ে দেখে নিয়ামুল একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে। ইভা ছোট ছোট পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন আপনি? নিয়ামুল ইভার উপস্থিতিতে টের পেয়ে ওর দিক ঘুরে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বাসায় প্রায়ই বিয়ের প্রস্তাব আসে, আপনি কি কিছু বলবেন না? কি বলবো আমি? আমি আর কত করব বলুন, কতবার বোঝাবো তাদের? আমি আমার আম্মুর কাছে বলেছি তোমার আর আমার সম্পর্কটা কোনোভাবেই টিকছে না। কিন্তু আমি তো আপনাকে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তবে সমস্যা হচ্ছে সম্পর্কে আমরা চাচা ভাতিজা হই, যেটা যত দূরের সম্পর্কই হোক। এর জন্য আম্মু আব্বুকে কিছু বলতে চাচ্ছে না। তাছাড়া আমি কিছু করিও না যে তোমাকে বিয়ে করে খাওয়াবো। একবার যদি। ওর বাকি কথা শেষ করার আগেই আরিশ ইভার হাত ধরে ওর দিক ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছিস এই ছেলের সাথে এখানে? আসলে ভাইয়া। বাইরে চলো। ভাইয়া আমি কোনো কথা শুনতে চাই না। কাল রাতে আব্বু কি বলেছিল শুনিস না? ইভাকে নিচের দিক তাকিয়ে কান্না করতে দেখে আরিশ নিয়ামুলের দিক তাকিয়ে কড়া কণ্ঠে বলল, কান খুলে শুনে রাখো, তালুকদার বংশের সাথে আমাদের খান বংশের কোনোদিনও কোনো সম্পর্ক হবে না। তাই আমার বোনের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ওর বিয়ের কার্ড তোমাকে পাঠিয়ে দেব, বিয়ের দিন চলে আসবে। বলে ইভার হাত ধরে চলে আসে। ইভা আসার সময় কান্না করে আরিশকে বলল, আমি বড় আপুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, তাও তুমি তাকে কিছু বলো না প্লিজ ভাইয়া। আমি ওর সাথে দেখা করেছি, শুনলে বড় আপু কষ্ট পাবে। সময়টা সন্ধ্যা 7:12। ইভাকে দেখতে খান বাড়িতে ছেলের পক্ষের লোকেরা এসেছে। যদিও আজকে ইভাকে দেখতে আসবে সেটা সাফওয়ান খান গতকাল রাতেই জানিয়েছিলেন। ছেলে নাকি তার পরিচিত, তাছাড়া তারাও খান বংশ। এখানে যেহেতু সাফওয়ান খান নিজেই রাজি, তাই মোমেনা খান আর কিছু জিজ্ঞেস করেনি ছেলের ব্যাপারে। রোদ, ফাড়ি, জুথি, ইভা রুমে এক কোণে বসে আছে, আর ওদের আম্মু মেহজাবিন খান ইভাকে রেডি করছেন পাত্রপক্ষের সামনে নেওয়ার জন্য। ইভাও চুপচাপ বসে আছে। চাচিমণি যেভাবে যা বলছেন সেটাই চুপচাপ করে যাচ্ছে। তখন ইভাকে বাড়িতে নিয়ে আসার পর ইভাকে কান্না করতে করতে রুমের ভেতরে যেতে দেখে জুথি, ফাড়ি, ইভাকে কান্না করতে করতে রুমের ভেতরে যেতে দেখে জুথি, ফাড়ি তার কিছুক্ষণ পর সবার চোখের আড়ালে ইভার রুমে গিয়ে দেখে ইভা বিছানার উপর শুয়ে চোখে জল বিসর্জন দিচ্ছে। এটা দেখে জুথি ইভার কাঁধের উপর হাত রেখে বলল, এভাবে কাঁদছিস কেন বনু? তাকে আর আমার পাওয়া হলো না। কি হয়েছে সেটা বলবা তো? আরিশ ভাইয়া ওর সাথে কথা বলতে দেখে ফেলেছে। ভাইয়া ডিরেক্ট বলে দিয়েছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তো। আরিশের কথা শুনে জুথির মেজাজ তো পুরোই ফায়ার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি পেয়েছে এটা কি উনি?
সবার জীবন কি ওনার কথায় চলবে? আমি এক্ষুনি ওনার সাথে কথা বলবো। বলে রুম থেকে বের হতে নিলে ইভা জুথির হাত ধরে বলল, আজ আমাকে দেখতে আসবে। বড় আপু নিজেই ছেলে পছন্দ করেছেন। তুই কিছু বলবি না? আমি মেনে নিয়েছি। আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। পারবে অজানা মানুষটাকে মেনে নিতে? যখন ফ্যামিলির সবাই চাইছে তখন মানিয়ে নিব। ইভার মুখে এমন কথা শুনে জুথিও আর কিছু না বলে ফারির দিকে তাকিয়ে দুজনে একসাথে হুররে বলে ইভাকে জড়িয়ে ধরে বলল, অবশেষে একটা বিয়ে খেতে পারবো। এটা বলে দুজন ইভার সাথে আরো কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে আসে। ওরা দুজন চলে যেতে ইভা বিছানার উপর বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলল। কি আজব তাই না? আমি বললাম মেনে নিব, ওরাও কি খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা আমার পাশে ছিল এখন তারা আমার একটা কথায় মত ঘুরিয়ে নিল। আদৌ কি আমি মানাতে পারবো? বর্তমান সারিবদ্ধ মানুষের ভেতর শাড়ি পরে বসে আছে ইভা। তার ভেতর কোনো অনুভূতি নেই। নিচের দিক তাকিয়ে মন মরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠ শুনে চোখ তুলে তাকাতে দেখে সেদিনের সেই শপের ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাথে সাথে চোখ নিচে নামিয়ে মনে মনে বলল, এটা তো সেই দিনের সেই ভাইয়াটা। ইভাকে দেখে রনির আম্মু রিনা খান উঠে ইভার পাশে বসে সবার দিক তাকিয়ে বলল, মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ইভাকে কিন্তু আমি পুত্রবধূ হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। রিনা খানের কথায় কেউ কিছু না বলে শুধু মুচকি হাসলেন। অতঃপর রিনা খান ইভার দিক ঘুরে একটা বক্স বের করে সেটা থেকে স্বর্ণের পেন্ডেন্ট সহ একটা চেইন বের করে গলায় পরিয়ে দিয়ে বলল, আমরা বড়রা তো কথা বললাম, এখন ছেলে মেয়ে যদি আলাদাভাবে কথা বলতে চায়? ওনার কথায় মোমেনা খান বললেন, হ্যাঁ অবশ্যই আলাদা। ওনার বাকি কথা শেষ করার আগে রনি বলল, আম্মু আলাদা কথা বলার প্রয়োজন নেই, বিয়ের তারিখ ঠিক করে ফেলো, মাথাটা চুলকে। রনির কথায় বড়রা সব মুখ টিপে হাসলেও জ্যোতি ফারি সহ আঁকির দৃষ্টি মায়েশা সবাই হুহু করে হেসে দিল। জ্যোতি ফারির সাথে মেয়ে 3 জনেরকে চিনলেন না তো? ওরা হচ্ছে ওদের একমাত্র ফুফির 3 জন কন্যা। জ্যোতিদের মতো ওরাও 3 বোন। ওদের কোনো ভাই নেই। ইভাকে দেখতে আসবে তাই ওনাদের আগিয়ে আসতে বলেছিলেন, কিন্তু পারিবারিক ঝামেলায় থাকায় ওনারা সন্ধ্যার সময় এসেছেন। বড়রা সবাই আলোচনা করে বিয়েটা সামনের মাসে 9 তারিখ ঠিক করলেন। ওনারা আরও কিছু কথা বলার ভেতর ইভার ফুপি নাসিমা বেগম বললেন। নাসিমা বেগমের কথায় রিনা খান বললেন, ওরা 3 জন, মেয়ে বড় আর ছেলেদের ভিতর রনি বড়। তো আপনার আর ছেলে কোথায়? মেয়ে আসেনি? হ্যাঁ, ঝুমুর এসেছে, ছোট ছেলে রকি আসেনি। কেন? ওর ক্যাম্পাসে ছুটি দেয়নি। কি করে ছেলে? ছোটজন আর্মিতে চাকরি করে। মেয়ের পাশের 2 জন মেয়ে কি তার? হ্যাঁ, ওরা টুইন্স। নাজিনা বেগম মেয়ে 2 জনের দিক তাকিয়ে বললেন, নাম কি তোমাদের আপু? আমি স্নিগ্ধা ও হাফসা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমরা পড়াশোনা করো কিতে? আমরা 6ম শ্রেণীতে পড়ি। খানবাড়ির আপ্যায়নে অন্য খানবাড়ির মানুষরা বেশ মোহিত। 2 ফ্যামিলিকে দুজনরা বেশ পছন্দ করেছেন। প্রায় 8টা 34 মিনিট ওনারা কথাবার্তা শেষ করে খানবাড়ি থেকে বিদায় নেন। রাত প্রায় 1:55। জুথিওর রুমে সেদিনের আরিশের সাদা টি শার্টটা পরে এলোমেলো হয়ে পেটে ব্যথার যন্ত্রণায় কাতরাতে মাত্র ঘুমিয়েছে। এমন সময় আরিশ জুথির রুমে আসে ডুপ্লিকেট চাবি দিয়ে। আরিশ রুমে এসে দরজাটা ভেতর থেকে লক করে জুথির কাছে এসে দেখে তার মৌ এক হাত বালিশের উপর, অন্য হাত বিছানার উপর। এক পা কোলবালিশের উপর তো আরেক পাও অন্য দিক করে ঘুমিয়ে আছে। আরিশ তার মুখে খুঁটিয়ে দেখার মধ্যে হঠাৎ চোখ আটকে যায় জুথির উন্মুক্ত পেটের উপর। হলদে ফর্সা পেট যেন আরিশের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। নাভির পাশাপাশি কুচকুচে কালো তিলটা যেন বারবার আরিশকে ডাকছে একটু ছুঁয়ে দিতে। আরিশ বিছানার পাশে বসে জুথির নাভির পাশে তিলটার উপর হাত রেখে আস্তে আস্তে মুট করে ধরতে জুথি
শব্দ করেও এপাশ থেকে ওপাশ ফিরতে নিলে বাধা পড়ে আরিশের পেট ধরে রাখার কারণে। আস্তে আস্তে পেটের চাপ তীব্র থেকে তীব্র মনে হতে জুথি পিটপিট করে চোখ খুলে আরিশের মুঠ করে রাখা হাতের উপর ডান হাতটা রেখে সামনে তাকাতে দেখে আরিশ কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে দেখে জুথি হুট করে উঠতে নিলে আরিশ জুথির হাত দুটো এক হাত দিয়ে বিছানার উপর চেপে ধরে। জুথির টি শার্টের ভেতর থেকে মাথাটা ঢুকিয়ে গলার কাছ থেকে মুখটা বের করে জুথির মুখের উপর মুখ রেখে বলল, পরীক্ষা থাকার কারণে এতদিন অনেক দূরে থেকেছে, নিজেকে কন্ট্রোল করেছে, এখন তো একটু আদর করতেই পারি, তাই না? জুথি আরিশের এমন কাজে চোখ দুটো বন্ধ করে নেয়, বারবার ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরিশ জুথির বন্ধ চোখ ঠোঁট দুটো কাঁপতে দেখে বলল, তোর শরীর এত নরম তুলতুলে কেন? আপনি এটা কি করছেন? প্লিজ বেরোন। ভিতরে সব কি বালসাল পড়ছো, ঠিক মতো ফিলিংসটা নিতে পারছি না। জুথি আরিশের এমন নোংরা কথা শুনে যেন কান থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। একে তো এক কেঞ্চির ভিতরে দুজন, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা। জুথি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরিশ জুথির ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোর এমন এমন জায়গার তিল যেগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ধর যেমন এখন তোর বুকের তিলটা দেখলাম, যেটা আমাকে বারবার গভীরতা থেকে গভীরতা নিয়ে যেতে চাচ্ছে। এখন কি করব বলো? দেখুন জুথি কথা শেষ করার আগেই শব্দ করে উঠল, আর কারণ আরিশ জুথির ঘাড়ে কামড় বসিয়েছে। জুথি আরিশকে ঠেলেও সরাতে পারছে না ওর হাত দুটো চেপে ধরার কারণে। আস্তে আস্তে আরিশকে ঘনিষ্ঠ হতে দেখে জুথি জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জুথি কান্না করতে আরিশের ধ্যান ফিরল। ঘাড়ে থেকে মুখ ঘুরিয়ে জুথির দিকে তাকাতে দেখে জুথি চোখ মুখ খিচে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আরিশ গেঞ্জির ভিতর থেকে বের হয়ে জুথিকে বিছানার উপর বসিয়ে গালে হাত দিয়ে বলল, মো এভাবে কান্না করছে কেন? আমি কি বেশি জোরে কামড় দিয়েছে? হিচকি দিচ্ছে। কথা বলছো না কেন? জুথি পেটটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করেই যাচ্ছে। আরিশ জুথিকে চুপ করে কান্না করতে দেখে মেজাজ তো চাঙ্গে। ওর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে জুথি দুই বাহু ওর দিক ঘুরিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল, তোর গায়ে লাগছে না? বারবার জিজ্ঞেস করছে, চুপ করে কান্না করতে বলেছে। জুথি আরিশের হুঙ্কার শুনে আরো জোরে জোরে কান্না করে দিল। জুথিকে আবারও কান্না করতে দেখে আরিশ রাগে গজগজ করে উঠতে নিলে জুথি হুট করে আরিশকে জড়িয়ে ধরে হিচকি দিতে দিতে বলল, আমার ভীষণ পেট ব্যথা করছে, সহ্য করতে পারছি না আমি। আরিশ পেট ব্যথা করছে কথাটা শুনে ব্রু কুঁচকে কিছু বলতে নিবে, তখন ওর আজকের তারিখটার কথা মনে পড়ে ওঠে। অতঃপর নিজের মাথায় নিজের চাপড় মেরে মনে মনে বলল, কেমন মানুষ আমি যে একটা ডেট মনে রাখতে পারি না। আরিশ এসব ভেবে জুথিকে জড়িয়ে ধরে বলল, পেনকিলার খেয়েছিলে? আরিশ জুথির অসুস্থতা বুঝতে পারছে, তার ময়ের কতটা কষ্ট হচ্ছে সেটা সে অনুভব করতে পারছে। দোষটা তো সম্পূর্ণ তার। সে যদি এত রাতে এখানে না এসে ঘুমটা ভাঙাতো তাহলে হয়তো এখন আবার পেটে ব্যথা শুরু হতো না। আরিশ এসব ভেবে জুথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জুথি যেন ঘুমিয়ে যায় তার জন্য। কিছুক্ষণ পর আরিশ গুনগুন করতে গাইতে শুরু করলো, লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আরিশ গানটা গেয়ে একটা নিঃশ্বাস ছাড়লো, এমন যে দুজন কতক্ষণ ছিল তা তাদের জানা নেই। একটা সময় জুথি এক সময় চুপচাপ হয়ে যেতে, পাশাপাশি গভীর নিঃশ্বাস ফেলতে দেখে
আরিশ বুঝতে পারে তার মুখ ঘুমিয়েছে। এটা বুঝতে পেরে আস্তে করে বালিশের ওপর মাথাটা রেখে কোমর পর্যন্ত খাতা দিয়ে জুথির পাশে বসে জুথির কপালে গভীরভাবে চুমু দিয়ে বলল, তোর যত কিছু শুরু হয় আমি কাছে আসলে, কিন্তু একদিন যে তোকে আমার হতেই হবে, তখন আমার থেকে কিভাবে পালাবি? সুন্দর এক সকালের সূচনা। খান বাড়ির বড়রা সকলে ব্রেকফাস্ট করেছেন। এমন সময় আরিশ রেডি হয়ে নিচে নামতে নামতে ওর আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমার ফিরতে লেট হবে। কেন? নির্বাচন আর বেশি বাকি নেই, 20 তারিখে ফাইনাল, সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। খাবার তো খেয়ে যাও। সময় হবে না, বাইরে খেয়ে নেব। বলে আরিশ দরজা পর্যন্ত যেতে ওর কানে আসে রাদিফের বলা কিছু কথা। যদি তোমার তো পরীক্ষা শেষ, এবারও বিয়ে ঠিক হয়ে গেল, তাই ভাবছি অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ট্যুরে গেলে কেমন হয়? ভাইয়া, ট্যুরে সাজেক গেলে ভালো হয়। ওদের কথাই যদি কিছু বলবে তার আগে আরিশ টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোরা দুনিয়ার কোথায় যাবি যা, কিন্তু আমার মৌ আমি ব্যতীত কারোর সাথে কোথাও ঘুরতে যাব না। দ্যাটস ক্লিয়ার। তোর কথা শুনতে হবে আমাদের। আরিশ রাদিফের কথাই পাত্তা না দিয়ে বলল, আম্মু খেতে দাও। সানজিদা খান খাবার বেড়ে আরিশকে দিতে আরিশ কেবল খাবারের প্লেট হাতে রাখতে যাচ্ছিল, তখন জুথি রাদিফকে বলল, ওনার কথা শুনতে হবে নাকি? রাদীপ ভাই, আমি তোমাদের সাথে ঘুরতে যাব। ব্যাস, জুথির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জুথির দিকে তেড়ে যেতে যেতে বলল, বান্তির বাচ্চা, আমার কথা গায়ে লাগে না? আরিশকে রাগে গজগজ করে ওর দিকে তেড়ে আসতে দেখে জুথি খাবার টেবিল থেকে উঠে সানজিদা খানের পেছনে দাঁড়িয়ে ওনার বাহু চেপে ধরে ভয়াত কণ্ঠে বলল, বড়াম্মু, তোমার ছেলেকে নিষেধ করো না, ওনাকে ভয় লাগছে তো আমার। সানজিদা খান একবার জুথির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে তার আগেই আরিশ জুথিকে সানজিদা খানের পেছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল, কোথায় যেন যাবি বলছিলি? আর কার কথা শুনবি না? এক ভাতারে হয় না, কজন লাগে তোর? জুথি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে। তখন সাফওয়ান খান মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জুথিকে সাফওয়ান খানের পাশে দাঁড় করিয়ে মাহমুদ খান বললেন। আরিশ রাগ কন্ট্রোল করার জন্য মাথার চুল শক্ত করে মুঠ করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো মাথা এদিক ওদিক করে বলল, ওকে, আমার কথা শুনতে হবে, আমার অবদ্ধ হলে ওকে দুনিয়া ছাড়তে হবে। আরিশকে পাগলের মতো আচরণ করতে দেখে সাফওয়ান খান বললেন, তুমি দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছ আরিশ, নিজেকে কন্ট্রোল রাখতে শিখো। আরিশ সাফওয়ান খানের জ্ঞান শুনে যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। পাশে থাকা একটা কাচের ফুলের টব মেঝেতে আছাড় মেরে চেঁচিয়ে বলল, আম্মু, এই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ করো, নয়তো আজকে। আরিশের ভাঙচুর দেখে জুথিকে আরো জোরে ফুপিয়ে কাঁদতে দেখে রাদিফ উঠে জুথির পাশে গিয়ে আরিশকে বলল, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর তুইও ওকে পাবি না, কারণ এখন সময় বদলাবে। ব্যাস, রাদিফ বাকি কথা আর শেষ করতে পারল না। আরিশের দাবাং মার্কা ঘুষি খেয়ে আরিশ ঘুষিটা এতটাই জোরে দিয়েছে যে রাদিফের নাক ফেটে গড় গড় করে রক্ত বের হয়ে মুহূর্তেই সেন্সলেস হয়ে গেছে ও। রাদিফকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাদিফের কাছে এসে ব্যস্ত হয়ে যায়। লিমা খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে এসে রাদিফের মাথাটা ওনার কোলের ওপর রেখে ডাকতে লাগলেন, রাফিদ বাবা, কি হলো তোর? গালে চাপড় দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো ডক্টরকে ডাকো না, ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো না প্লিজ। যদিও তখন রাদিফকে পরে যেতে দেখে দৌড়ে রাদিফের কাছে গিয়ে গালে চাপড় দিয়ে ফোপাতে ফোপাতে বলল, কি হলো তোমার? চোখ খুলছো না কেন তুমি? কথা বলো প্লিজ। বলে জ্যোতি ফোপাতে ফোপাতে লিমা খানের হাত ধরে বলল, মেজো ভাই চোখ খুলছে না কেন? জ্যোতির কথায় লিমা খান ওর দিকে তাকাতে ভীষণ মায়া হলো উনার। দু গালে 5 আঙ্গুলের দাগ কিভাবে চকচক করছে, উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। রাদিফকে যেমন উনি ভীষণ ভালোবাসেন, ঠিক তেমনি উনি আরিশকেও ভালোবাসে। আরিশ ছেলেটা এমন যে একটুতেই মাথা গরম হয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কিন্তু যারা নিজেকে সামলাতে পারে তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে?
আরিশ যেহেতু বলেছে যুথিকে ঘুরতে যেতে দিবে না, তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন? থাকুক না আরিশ ছেলেটা যুথিকে অ্যাডিক্টেড হয়ে। ওনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিশ রক্ত আভা চোখ নিয়ে যুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে টেনে তুলে পড়ল। তোর সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার? আরিশকে আবারও রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল, আপনি এক পা আমার কাছে আসার চেষ্টা করবেন না।